সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আমরা আজকে অর্থনীতির দ্বিতীয় পত্রের বাংলাদেশের অর্থনীতির গতিধারা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্মলাভ করে। স্বাধীনতা উত্তর সরকার দেশের যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে, আয় বৈষম্য দূরীকরণ এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সমাজতান্ত্রিক ভাবধারায় রাষ্ট্র গঠনে মনোনিবেশ করে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বা বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে মিশ্র একটি অর্থব্যবস্থা বিরাজ করছে। বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন যে নির্ধারকগুলো বা যে চলকগুলো রয়েছে, সেগুলোর আলোচনার মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনীতির গতিধারা তুলে ধরার চেষ্টা করব। অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি নির্দিষ্ট অর্থ বছরে জাতীয় আয় বৃদ্ধির মাধ্যমে মাথাপিছু আয়ের বৃদ্ধিকে বলা হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি। আর আমরা দেখতে পাচ্ছি যে উক্ত সূচিতে অর্থ বছর এবং প্রবৃদ্ধির হার দেওয়া আছে। 1975-76 সালে প্রবৃদ্ধির হার ছিল 5.7 বা 5.7। 2013 সালে এসে 13-14 অর্থ বছরে এসে 6.06। এভাবে 2014-15 অর্থ বছরে এসে বৃদ্ধি পেয়ে 6.55। 2015-16 অর্থ বছরে এসে 7.11। 2016-17 অর্থ বছরে এসে 7.28। 2017-18 অর্থ বছরে এসে 7.65। অর্থাৎ আমরা যদি উক্ত সূচিতে লক্ষ্য করি, বিগত 6 বছরে বা 5 বছরে 1 2 3 4 5 বিগত 5 বছরে এভারেজ প্রবৃদ্ধির হার 6 এর উপরে। অর্থাৎ আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে যে ধারা, সেই ধারা ক্রমান্বয়ে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে।
ভোগ, অর্থনীতিতে ভোগ একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভোগ হচ্ছে কোনো কিছুর উপযোগ নিঃশেষ করাকে বলা হয় ভোগ। ভোগ আমরা সরাসরি খাওয়ার মাধ্যমে ভোগ করতে পারি অথবা ব্যবহারের ভিত্তিতেও আমরা ভোগ করতে পারি। তো বিভিন্ন অর্থবছরে আমরা ভোগের যে সূচি লক্ষ্য করছি তাতে দেখা যাচ্ছে যে 2015-16 অর্থবছরে 15-16 অর্থবছরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 13,34 কোটি টাকার ভোগ, যেখানে 2016-17 অর্থবছরে এসে 14,75,355 কোটি ভোগ বৃদ্ধি পেয়েছে। আর 2017-18 অর্থবছরে এসে ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 17,09,929 কোটি টাকা। অর্থাৎ দিন বা বছর বৃদ্ধির সাথে সাথে আমাদের ভোগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ভোগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কারণ আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, একই সাথে আমাদের ভোগ বৃদ্ধির সাথে সাথে আমাদের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। সঞ্চয়, আমরা যদি সঞ্চয়ের ছক লক্ষ্য করি, ছকের দিকে লক্ষ্য করি, তাহলে 2009-10 অর্থ বছরে যেখানে সঞ্চয়ের পরিমাণ ছিল 20.86 এবং জাতীয় সঞ্চয় ছিল 29.49। 2016-17 অর্থ বছরে
এসে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 25.33 এবং 2017-18 অর্থ বছরে এসে একটু হ্রাস পেয়ে দাঁড়ায় 23.61। একই সাথে জাতীয় সঞ্চয়ের পরিমাণও সামান্য পরিমাণ হ্রাস পেয়ে দাঁড়ায় 28.07 2017-18 অর্থ বছরে। বিনিয়োগ, আমরা উক্ত সূচির দিকে লক্ষ্য করলে দেখি যে 2015-16 অর্থ বছরে বিনিয়োগের পরিমাণ ছিল 29.38%। সেটা 2017-18 অর্থ বছরে এসে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 31.47%। এখানে লক্ষ্য করলে যে সরকারি বিনিয়োগের পরিমাণ বেসরকারি বিনিয়োগের চেয়ে খুবই কম। সরকারি বিনিয়োগের পরিমাণ 6.66 থেকে সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়ে 8.2 দাঁড়িয়েছে, কিন্তু বেসরকারি বিনিয়োগের পরিমাণ 22.29 থেকে বৃদ্ধি পেয়ে 23.25 এসে দাঁড়িয়েছে। অর্থাৎ এখানে লক্ষণীয় যে বাংলাদেশে অর্থনীতিতে বিনিয়োগের ক্ষেত্রে সরকারি বিনিয়োগের চেয়ে বেসরকারি বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ক্রমান্বয়ে এদেশের অর্থনৈতিক অগ্রগতির পিছনে, অর্থনৈতিক প্রবৃদ্ধির পিছনে বেসরকারি খাত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মুদ্রাস্ফীতির হার, মুদ্রাস্ফীতি হচ্ছে যে মানুষের ক্রয় ক্ষমতার চেয়ে দ্রব্যমূল্য বেশি বৃদ্ধি পাওয়া, অর্থাৎ মানুষের চাহিদার চেয়ে যোগানের পরিমাণ কম থাকবে এবং ক্রমাগতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে তখন তাকে মুদ্রাস্ফীতি বলে। আমরা যদি মুদ্রাস্ফীতির হারের দিকে লক্ষ্য করি যে 2015-16 অর্থ বছরে মুদ্রাস্ফীতির হার ছিল 5.92, 2017-18 অর্থ বছরে এসে মুদ্রাস্ফীতির হার দাঁড়ায় 5.83। অর্থাৎ মুদ্রাস্ফীতির হারের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে মুদ্রাস্ফীতি মোটামুটিভাবে মুদ্রাস্ফীতির হার সহনীয় পর্যায়ে আছে। বিগত কয়েক বছরের মধ্যে আমরা দেখছি যে মুদ্রাস্ফীতির হার মোটামুটিভাবে একটি সহনশীল অবস্থায় আছে। আর মুদ্রাস্ফীতির হার একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির সাথে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা যেন মৃদু মুদ্রাস্ফীতি হয়, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা যে হারে বাড়বে মুদ্রাস্ফীতির হার তার চেয়ে অবশ্যই কম হারে বাড়তে হবে, তাহলে সাধারণ মানুষের জন্য ওই মুদ্রাস্ফীতি কোনো ক্ষতিকর অবস্থায় নিয়ে আসবে না। রপ্তানি ছকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই 2015-16 অর্থ বছরে রপ্তানি প্রবৃদ্ধি ছিল 9.74। হঠাৎ করে 2016-17 অর্থ বছরে এসে কমে হ্রাস পায় 1.16 এবং পরবর্তীতে 17-18 অর্থ বছরে আরো বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 5.81। অর্থাৎ রপ্তানি প্রবৃদ্ধির পরিমাণ 2016-17 অর্থ বছরে বেশ কিছু কমে গিয়েছিল, যেটা পরবর্তীতে 17-18 অর্থ বছরে আবার বৃদ্ধি পেয়েছে।
আমদানি রপ্তানির ক্ষেত্রে যেমন শীর্ষ দেশ ছিল হচ্ছে বাংলাদেশ, বেশিরভাগ রপ্তানি করত আমেরিকা এবং ইউরোপে। ঠিক অপোজিটটা আমদানি করে বাংলাদেশ বেশিরভাগ আমদানি করে থাকে চীন থেকে এবং তারপর ভারত থেকে। 2013-14 অর্থ বছরে আমদানির পরিমাণ ছিল 14,228.3 মিলিয়ন মার্কিন ডলার। 2017-18 অর্থ বছরে এসে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 38,715 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ যতই অর্থ বছর বৃদ্ধি পাচ্ছে বা সময়ের পরিক্রমায় বা বছর যতই বাড়ছে ততই আমাদের আমদানির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, যদিও একই সাথে রপ্তানির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। কারণ বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং দেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.37। তাই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্যদ্রব্যের উৎপাদন এবং আমদানি উভয়ই বৃদ্ধি পাচ্ছে। রেমিটেন্সের স্টকের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই 2014-15 অর্থ বছরে রেমিটেন্সের পরিমাণ ছিল 15,316.91 মিলিয়ন মার্কিন ডলার। সেটা আস্তে আস্তে 2015-16 অর্থ বছরে হ্রাস পেয়েছে এবং 2016-17 অর্থ বছরে আরো হ্রাস পেয়েছে। 2017-18 অর্থ বছরে এসে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 10,761.69 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ রেমিটেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেক বছরই রেমিটেন্সের পরিমাণ হ্রাস পেয়েছে। বিশেষ করে বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে বিশেষ করে বাংলাদেশের যে সকল জনশক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রয়েছে, মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ এখন যুদ্ধ বিধ্বস্ত এবং গৃহযুদ্ধ সম্বলিত দেশে পরিণত হয়েছে এবং বিভিন্ন পশ্চিমা শক্তির আক্রমণে সে দেশগুলো অর্থনৈতিকভাবে অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে, যে কারণে আমাদের জনশক্তি রপ্তানির পরিমাণ অনেক কমে গেছে এবং যে পরিমাণ জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে নিয়োজিত ছিল সেগুলো অনেক দেশে ফেরত এসেছে। তাছাড়া বর্তমানে যে বিশ্ব সংকটকালীন সময় অতিক্রম করছে, যে করোনার সময়, সেই করোনার সময়েও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের হাজার হাজার মানুষ বাংলাদেশে ফিরে এসেছে, যে কারণে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে।
বৈদেশিক লেনদেনের ভারসাম্য ক্ষেত্রে বাংলাদেশ সবসময় ঘাটতি বিরাজ করে, কারণ বাংলাদেশ সবসময় রপ্তানির চেয়ে বেশি আমদানি করে থাকে, সে কারণে ঘাটতির পরিমাণ সর্বদা বিরাজ করে। 2015 সাল অর্থ বছরের ঘাটতির পরিমাণ ছিল 5,36 মিলিয়ন মার্কিন ডলার এবং 2016-17 অর্থ বছরে ঘাটতির পরিমাণ হ্রাস পেয়ে দাঁড়ায় 2,760 মিলিয়ন মার্কিন ডলার এবং 2017-18 অর্থ বছরের জুলাই টু ফেব্রুয়ারি পর্যন্ত ঘাটতির পরিমাণ ছিল 978 মিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 2015-16 অর্থ বছরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল 30,176 মিলিয়ন মার্কিন ডলার, সেটা 2017-18 অর্থ বছরে সে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 33,369 মিলিয়ন মার্কিন ডলার। সর্বশেষ 5/9/2020-এ বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ দাঁড়ায় 38,000 মিলিয়ন ডলার।
জিডিপিতে অর্থনীতির বিভিন্ন খাতের অবদানের সূচির দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে 1980-র দশক অর্থাৎ 1980-81 অর্থ বছরে কৃষিতে 33.07, সেটা 2017-18 অর্থ বছরে ক্রমান্বয়ে হ্রাস পেয়ে এসে দাঁড়ায় 14.10, অর্থাৎ সময়ের পরিক্রমায় কৃষির অবদান ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। অন্যদিকে শিল্পের 1980-81 অর্থ বছরে শিল্পের অবদান ছিল 17.31, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 2017-18 অর্থ বছরে এসে দাঁড়ায় 33.78। একইভাবে সেবার ক্ষেত্রে 1980-81 অর্থ বছরে অবদান ছিল 49.62, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 2017-18 অর্থ বছরে এসে দাঁড়ায় 52.11। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি তাহলে কৃষির অবদান ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, শিল্প ও সেবা খাতের অবদান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বাংলাদেশে নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং বাল্য বিবাহ রোধ, একই সাথে এমডিজির লক্ষ্য বাস্তবায়ন, বিভিন্ন ইপিজেড স্থাপন, একটি দেশের বিভিন্ন অঞ্চলকে ভাগ করে অর্থনৈতিক অঞ্চল গঠন, একই সাথে সাক্ষরতার হার বৃদ্ধি, স্বাস্থ্য সেবা খাতে বৃদ্ধি, সব মিলে এবং শিশু মৃত্যুর হার হ্রাস, এই সব মিলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি লক্ষণীয়। বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যে অর্থনীতির বিভিন্ন খাতে বাংলাদেশ এখন দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে, যা অপর দেশের জন্য মডেল হিসেবে গণ্য হতে পারে বলে বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছেন। তো এই ছিল বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা নিয়ে আমাদের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমি এই বাংলাদেশের অর্থনীতির গতিধারা সম্পর্কে আলোচনা শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদেরকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই বর্তমান সংকটকালীন সময়ে সুস্থ ও নিরাপদ থাকো, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।